প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আইয়ের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঞ্জিদা হিয়া, আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দীর্ঘদিন যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বসবাস করছেন, সফলতার সাথে যারা প্রতিষ্ঠিত হয়েছেন বিভিন্ন কাজে, তাদের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, আলোচনা করে থাকি। তো আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারাই প্রথমে আমেরিকাতে আসেন তাদের একটি স্বপ্ন থাকে একটি বাড়ির, যেটা স্থায়ীভাবে তারা থাকতে পারবে। তো আজকে আমরা বাড়ি নিয়ে, বাড়ি বেচা কেনা নিয়ে কথা বলবো। সেজন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এক্সিট রিয়েলিটি প্রাইমের এজেন্ট নুরুজ্জামান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ চ্যানেল আই আজকে এই সময় উপযোগী একটি সময় আমাকে আমন্ত্রণ করার জন্য। যেই আলোচনা আজকে আমরা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটি তথা নিউ ইয়র্কে যারাই বসবাস করে, শুধু নিউ ইয়র্কে না, আমেরিকায় যারা বসবাস করে তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো। ধন্যবাদ চ্যানেল আইকে। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাইবো যে শোনা যাচ্ছিল মার্কেটে যে ইন্টারেস্ট রেট, মানে কয়েক বছর ধরেই ইন্টারেস্ট রেট হাই, এবং এই ইন্টারেস্ট রেট হাই হওয়ার কারণে শোনা যাচ্ছিল বাড়ি আসছে না মার্কেটে। তো এখন তো কিছুটা ইন্টারেস্ট রেট কমেছে, তো কমার ফলে কি এর কোনো প্রভাব পড়েছে মার্কেটে, নাকি আগের মতোই আছে? বিষয়টা হচ্ছে আসলে যখনই ইন্টারেস্ট রেট হাই থাকে তখন মার্কেটে বাড়ি সেল কম হয়, আবার যখন ইন্টারেস্ট রেট যখন কমে যায় তখন বাড়ির বেচা কিনা বেশি হয়। এই কারণে বাড়ি বেচা বেশি হওয়ার কারণে এই মার্কেটটাকে, এখন যে মার্কেটটা আছে এটাকে সেলার মার্কেট বলা হয় মূলত। কারণ সেলার মার্কেটটা হচ্ছে এই কারণে যে এখন সেল বেশি। একটা বাড়ি যখনই মার্কেটে আসে সাথে সাথে দেখা গেছে অনেকগুলো কাস্টমার একটা বাড়ির পিছনে সবাই ছুটে, এবং বায়ারদের জন্য সুবিধা, যেই প্রাইসটা সে দেয় তার প্রাইসের চাইতে অনেক বেশি সে প্রাইসটা পায়, এবং সেল করতেও সুবিধা, এজেন্টের জন্য সুবিধা যে সে দ্রুত বাড়িটাকে সেল করতে পারে, কারণ বাড়ির অনুযায়ী তার কাস্টমার অনেক বেশি। এটাকে হচ্ছে বেসিক্যালি সেলার মার্কেট, বেসিক্যালি চলছে এখনো সেলার মার্কেট, ট্রেন্ড চলছে সেলার মার্কেটের, রাইট। কারণ এখন সেলার, আমাদের প্রচুর এখন বায়ার আছে, এখন বাড়ি অ্যাভেলেবেল, খুব বেশি বাড়ি মার্কেটে, প্রচুর বাড়ি আছে, বাট দেখা গেছে আপনার যার যেই প্রয়োজনের তুলনায় অনেক কম। আর একটু জানতে চাই যে সেলার এবং বায়ার, এই যে আপনি বললেন, এদেরকে আপনারা কিভাবে সহায়তা করে থাকেন? অ্যাকচুয়ালি একজন এজেন্ট, সেলার এবং বায়ার দুজনকেই আমাদের একজনের পিছনে আর একজনের কাজ করতে হয়। একজন সেলার, সে ধরেন আমি যদি লিস্টিং এজেন্ট হই, একজন লিস্টিং এজেন্ট যার বাড়িটা আমি সেল করার জন্য, যিনি আমাকে এজেন্ট হিসাবে নিয়োগ দেয়, এই বাড়িটা একদম প্রথম দিন থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত যাওয়া আমাদের প্রায় এই বাড়ির পিছনে মিনিমাম 200 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় এর বাড়ির পিছনে। ফার্স্ট আমি তার কাছ থেকে যখন লিস্টিং নেই, লিস্টিং নেওয়ার সাথে সাথে এই বাড়িটা মার্কেটে আসে। মার্কেটে আসার জন্য আমাকে যেই কাজগুলো করতে হয়, আমি প্রথমেই তার থেকে সে যখন আমাদের ডকুমেন্টগুলো সিগনেচার করে আমাকে অথরাইজ করে, তখন আমরা আমাদের অনকি এমএলএসে আমরা বাড়িটা দিয়ে দিই মার্কেট করার জন্য বেসিক্যালি। এবং প্রথমে তার বাড়ির সামনে একটা সাইন দেই, আমরা লিফলেট বিতরণ করি, আমরা মার্কেটিং করি বিভিন্ন ওয়েতে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ওয়ানকি এমএলএসের মধ্যে যখন এটা দেই, তখন অল আমেরিকার যত এজেন্ট, বিশেষ করে নিউ ইয়র্কের যত এজেন্ট আছে, সমস্ত এজেন্ট সাথে সাথে আমাদের বাড়িটা দেখতে পারে। তো এখন এজেন্ট যখন দেখে বাড়িটা, তো এই বাড়িটা সাথে সাথে অনেকগুলো এজেন্ট, তাদের কাস্টমার, আমার কাস্টমার যেটা আছে তো আছে, এরপরে প্রত্যেক এজেন্টের কিছু কাস্টমার আছে, এই কাস্টমারগুলো তখন এজেন্ট ওই বাড়িটা তাৎক্ষণিক দেখতে পারে। তাৎক্ষণিক দেখে সে আমাদের সাথে কমিউনিকেট করলে আমাকে যখন একজন সেলার নিয়োগ দিল এজেন্ট হিসাবে, আমি তার জন্য প্রথমে বাড়িটা মার্কেটিং করলাম। কি সে কিন্তু জাস্ট সাইন করার পরে তার কিন্তু আর কোনো কাজ নেই, এরপরে ক্লোজিং পর্যন্ত বাড়ির সম্পূর্ণ কাজটা করতে হয় আমাকে। আমি মার্কেটিং করলাম, যখন বায়ার আবার সেলার এজেন্ট আবার আর অন্য এজেন্ট, বায়ারের এজেন্ট যদি আমাকে যখন অফার পাঠায়, যদি কেউ পছন্দ করে বাড়ি,
ফার্স্ট পছন্দ করার আগে সে আমাকে কল করবে। কল করার জন্য দেখা গেছে আমাকে বাড়িতে যাইতে হয়, বাড়ির শো আপ করতে হয়, বাড়ির প্রত্যেকটা জিনিস সম্পর্কে তাকে বলতে হবে। এবং এই বাড়ির একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 1978-এর আগে যদি কোনো বাড়ি বিল্ড হয়, সেই বাড়ির প্রত্যেকটা বাড়িতে এটাকে বলে লিড ডিসক্লোজার। লিড ডিসক্লোজারটা মাস্ট আমাদেরকে ডিসক্লোজ করতে হবে বায়ার এবং সেলার বোথ পিপল, যে আমাদের কাস্টমার থাকবে, ক্লায়েন্ট থাকবে, তাদের প্রত্যেকের সাথে। এর কারণ হচ্ছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, ডিসক্লোজার। এটা আলোচনা যদি আমরা এটা না বলি, ক্লোজিং টেবিলে এটা আমাদেরকে $1,500 ফাইন করবে ইনস্ট্যান্ট ফার্স্ট অফ অল। এবং অ্যাটর্নি আমাদের যখন অফারটা দিল, কেউ অফার দিল, এই অফারটা হয়তো আমাদের কাছে যতগুলো অফার আসে, একটা বাড়ির জন্য যদি আমাকে 100 অফার আসে, 100 অফার কিন্তু আমার প্রথমেই আমার যে বাড়ির মালিক তার কাছে দিতে হবে। সে ওখান থেকে দেখা সে যাকে পছন্দ করে, যদি সে অ্যাকসেপ্ট করে কোনো অফার, সাথে সাথে আমি আবার যে বায়ারের এজেন্টকে আমি বলবো যে তোমার এই অফার অ্যাকসেপ্ট হয়েছে, তখন তার অ্যাটর্নি এবং আমাদের অ্যাটর্নি, বোথ অ্যাটর্নির কাছে পেপারসগুলো আমরা পাঠাবো। বোথ অ্যাটর্নি দেন দে হ্যাভ টু সাইন বোথ সাইড, দ্যাট ইজ গোয়িং টু বি এ কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে যখন আসে তখনই কিন্তু কাজটা শেষ না। ফার্স্ট হলো জাস্ট একটা কন্ট্যাক্টে নিয়ে আসলাম আমরা, বোথ সাইড উই আর এগ্রি টু সেল উইথ দ্যাট প্রাইস, রাইট? এই এজেন্ট কিন্তু এই পর্যন্ত আনলো, একটা বাড়ি কন্ট্যাক্টে নিয়ে আসলো। শুধু কন্ট্যাক্টে আনার পরে এখান থেকে শুরু হয়, তখন হলো ফার্স্ট অফ অল হলো আমরা মর্গেজে সে কত ডাউন পেমেন্ট দিল এটা সে বলল। একটা ডাউন পেমেন্ট যেটাই সে দিল, সেটার পরে আমরা এটা বাকি যে টাকাটা থাকলো সেটাকে আমরা মর্গেজের জন্য অ্যাপ্লাই করব। বায়ার মর্গেজের জন্য অ্যাপ্লাই করে, সেটা অ্যাটর্নি মর্গেজের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে সেখান থেকে আবার তার মর্গেজ যখন অ্যাপ্রুভ হয়, সেখানে কমিটমেন্ট লেটার বলে একটা কমিটমেন্ট লেটার সে পাবে। এরপরে ব্যাংক অ্যাপ্রাইজাল করার জন্য আবার ব্যাংক পাঠাবে, ব্যাংকের লোক ইন্সপেকশনে যাবে। আমরা এর মধ্যে কিন্তু এর আগে একটা জিনিস আমি মিস করছি, যে ইন্সপেকশন করা, বাড়ির ইন্সপেকশন যখনই কেউ কন্ট্রাক্ট সাইনের আগে কিন্তু ইন্সপেকশন করবে বায়ার বাড়িটা ইন্সপেকশন করবে, সেই সময়টাও কিন্তু আমাকেই দিতে হবে, কারণ বাড়িটা ওপেন করে আমাকে দেখানোর টাইমটা, টোটাল টাইমটা কিন্তু আমাকেই মেনটেন করতে হবে। এখন ওইটা ইন্সপেকশন হয়ে গেল, আবার ব্যাংক ইন্সপেকশন করতে আসবে তার কমিটমেন্ট লেটার পাওয়ার পরে। ব্যাংক ইন্সপেকশনের পরে যদি ইন্সপেকশনে তার যে মর্গেজ আছে, যে একটা লিমিট ধরেন, যেটাই হলো যে কোনো একটা অ্যামাউন্ট ধরেন, এই অ্যামাউন্ট সে আমরা কত ডাউন পেমেন্ট দিচ্ছি, ব্যাংকে অ্যাপ্রাইজাল করার পরে সেই অ্যামাউন্টের সাথে তাদের সব ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে দেন তারা অ্যাপ্রুভ করলে আমরা যাব ক্লোজিংয়ে। ক্লোজিং টেবিলে আগে আবার যাওয়ার আগে আমরা যেটা করি, যে আবার বায়ারকে বলবো লাস্ট ভিজিট ফর দ্য হাউস, তুমি যেভাবে বাসাটা দেখছিলা ঠিক একইভাবে আছে কিনা সব কিছু। এইগুলো সে যদি আবার দেখে, তখন আবার আমাকে যাইতে হবে বাড়িতে, সব কিছু দেখার পরে সে যদি বলে এভরিথিং ইজ ওকে, দেন উই আর গোয়িং টু দ্য ক্লোজিং টেবিল। দেন এই ক্লোজিং টেবিলে, জি আপনার ক্লোজিং টেবিলে যাবে, তখন যে ক্লোজিং টেবিলে যাওয়ার পরে if nobody have any complaint then it should be going to the closing। এই ক্লোজিং পর্যন্ত টোটাল কাজটা কিন্তু আমি এত সময় যেটা বলছি সেটা কিন্তু একজন সেলার এজেন্ট হিসাবে। এখন বায়ার এজেন্টও কিন্তু অলমোস্ট সেম কাজগুলো, তিনি প্রত্যেকটা টাইমে আমাদের অ্যাটর্নির সাথে টাইম টু টাইম আমাদের কমিউনিকেশন করতে হবে, প্রত্যেকটা জিনিসে আমার তাকে অলওয়েজ পুশ করতে হবে। অ্যাটর্নিক একটা বাড়ি কিনতে গেলে পুরো রেডি করাটা এজেন্টের কাছে, এক্স্যাক্টলি। এজেন্ট বেসিক্যালি, এজেন্টের অনেকগুলো কাজ থাকে যেই কাজগুলো অ্যাটর্নিও করে না। একটা অ্যাটর্নি বেসিক্যালি মূল কাজটা যেটা করে, অ্যাটর্নি হ্যাজ এ ল বেস, দ্যাট মিনস ইজ একটা বাড়ি যখন বাড়ির করবে আপনাকে, যখন বাড়ির কোনো ভায়োলেশন আছে কিনা ডিড সার্চ করে দেখবে, এটার মধ্যে কোনো লিন বসানো আছে কিনা, সে এটা যদি কোনো লিন থাকে দেন ক্লোজিং টেবিলে লিন থাকলে এটা ক্লোজ করতে পারবে না, ভায়োলেশন থাকলে এই ভায়োলেশনের অবস্থায় কি বায়ার কিনবে কি কিনবে না, এগুলো বেসিক্যালি লয়ারের কাজ। কিন্তু লয়ারের আগে টোটাল কাজগুলো এবং টোটাল হ্যাপেন্ড is a closing happened or any happen should be make both agent is actually both work is main work for the agent। যারা বাড়ি কিনছে ধরেন সিটির ভেতরে বা বাইরে, যে বাড়িটা কিনবে, লাইক আমি একটা বাড়ি কিনতে চাচ্ছি, তো বাড়ি কেনার জন্য আমার কি কি জিনিস আমাকে রেডি রাখতে হবে, যে আমার এই জিনিসগুলো না হলে আমি একটা বাড়ি কিনতে পারবো না? ফার্স্ট অফ অল হলো আপনার নিজস্ব পার্সোনাল ডকুমেন্ট,
দেন সেকেন্ড ইকোনমিক্যাল অবস্থা। আপনি একটা বাড়ি কিনতে গেলে ফার্স্ট অল আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে একটা বাড়ি কিনবেন, এর কেনার জন্য ইকোনমিক্যাল যেই এটাকে আপনার আছে কিনা, ট্রাইটোরিয়া যেটা আছে কিনা। এখন এরিয়া তো পরে বেসিক্যালি যে আপনি কোন এরিয়াতে কিনবেন। ফার্স্ট অফ অল হলো বাড়ি কেনার জন্য যে কোয়ালিফিকেশন, এটাকে আমরা বলি প্রি অ্যাপ্রুভাল নেয়া, যে আপনি বাড়ি কেনার জন্য প্রি অ্যাপ্রুভাল যখন, এখন যেটা রুলস হচ্ছে নতুন রুলস, আপনি যদি একজন এজেন্টকে প্রি অ্যাপ্রুভাল না দেখাতে পারেন তাহলে প্রি অ্যাপ্রুভাল না ছাড়া কিন্তু বাড়ি দেখানো সিটির থেকে বলছে, এটা বেসিক্যালি এখন আমাদের নিয়মও নাই। এবং আমাদের রাইট টু সেল এগ্রিমেন্টে যদি আপনি সিগনেচার না করেন, হয়তো কমিউনিটির লোক হিসাবে আমরা অনেক সময় অনেককে বাড়ি দেখাই এটা সারা, বাট ইস ইজ অ্যাকচুয়ালি ইজ ইলিগাল, ইজ হ্যাভ টু হ্যাভ প্রি অ্যাপ্রুভাল অ্যান্ড হি হ্যাভ টু সাইন উইথ দ্য সেল রাইট টু সেল এগ্রিমেন্ট। যে এই দুটো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পার্ট, বিকজ ইস ইজ দ্য নিউ রুলস অফ দ্য সিটি। একটু জানতে যাব, কেউ যদি বাড়ি কিনতে চায়, মানে ইনভেস্টমেন্ট এতে যদি বাড়ি কিনতে চায়, সেক্ষেত্রে কোন এরিয়াগুলো ভালো ইনভেস্টমেন্টের জন্য? ইনভেস্টমেন্টের জন্য সবসময় যেই সিটিগুলো এখনো প্রপার, যেমন এই জ্যাকসন হাইট 20-30 বছর আগে এইখানে যেরকম ছিল, আমাদের কমিউনিটি গ্রোথ কম ছিল এইখানে, তখন এই কমিউনিটি গ্রোথ এখান থেকে যে লোকগুলো ছিল এরা একটু দূরে চলে গেছে। তো এইখানে যে প্রাইসটা বাড়ছে, এই প্রাইসটা দেখা গেছে নেক্সট 10 years ইস খুব বেশি বাড়বে না। কিন্তু জামাইকা সাউথ সাইডে এখনও এই দিকে লোকজন যাচ্ছে। ব্রোঞ্জে ইনভেস্টের জন্য, যেটা বেসিক্যালি লিভিং এবং ইনভেস্ট ইজ এ টু ডিফারেন্ট থিং। সো ইনভেস্টের জন্য বেসিক্যালি এই এরিয়াগুলো যে এখনও কম দামে ব্রোঞ্জে অনেক জায়গায় অনেক সুন্দর বাড়ি কেনা যায়, যেটা জ্যাকসন হাইট, জামাইকা কিংবা হলিস এইগুলোতে কেনা পসিবল না, যেটা সেম বাড়ি অ্যাটলিস্ট অনেক কম প্রাইসের মধ্যে কিনতে পারবে ব্রোঞ্জে গেলে। কিন্তু এটা প্রফিট হবে হলো এই কারণেই যে আফটার 10 years it will be getting like Jackson Heights. After 10 years like Jamaica like 10 years before it wasn't like that. But Jamaica now is more population is our community and is getting so high prices in Jamaica, close to Hollis, San Alabama, like that area. Even Jamaica state is very expensive places right now, Jamaica state. এবং প্রাইস ভেরি করে, আপনাকে যদি বলি গ্র্যান্ড সেন্ট্রাল এবং হিল সাইড এর মধ্যে যে প্রাইসটা থাকে, হিল সাইড থেকে জামাইকা অ্যাভিনিউ এই মাঝখানে একটা ব্লক নিচে গেলেই অলমোস্ট $100,000 ভেরি করে। আবার জামাইকা অ্যাভিনিউর নিচে যদি আবার আপনি যান যে কোনো বাড়ির জন্য, দেখা গেছে যে আরও 1 লাখ টাকা 2 লাখ টাকা কমে গেছে। সো ডিপেন্ড করে হলো ওই জায়গাগুলোতে আস্তে আস্তে কিন্তু মানুষ যাচ্ছে, এবং এখন কমিউনিটির লোক কিন্তু ওইদিকে অলরেডি হয়ে গেছে অনেক প্রচুর ওইদিকে, এবং ওইদিকে যে লোকগুলো আগে ছিল তারা চলে গেছে। যেমন সেম আমাদের করোনার সময় একটা হিরিক ছিল মানুষ বাফেলোর দিকে, সে বাফেলোর যেই আগের প্রাইসটা ছিল এখন প্রাইস অনেক হাই হয়ে গেছে। ইটস লাইক সেম, ইনভেস্টের জন্য এইসব জায়গা সময় উপযোগী ডিসিশন নিতে হবে, আসলে কোন জায়গায় ইনভেস্ট করলে আমার রিটার্ন বেশি পাবো। একটু জানতে চাইবো যে অনেকে বলে যে কন্ডো এন্ড কোঅপের ডিফারেন্সটা কি, আসলে কোনটা বেশি ভালো? অনেকে বলে কন্ডো ভালো, অনেকে বলে না, অনেকে বলে কোঅপ। তো এটা সম্পর্কে একটু জানতে চাইবো। জি ধন্যবাদ। আসলে কন্ডো এবং কোঅপ, বেসিক্যালি কন্ডোটা হচ্ছে একটা বিল্ডিংয়ের আপনি যেই পোর্শনটা কিনবেন, যে ফ্ল্যাটটা কিনলেন, ওই 4 দেয়ালের মধ্যে যে জায়গাটা, এটা টোটালটা আপনার নিজস্ব। এইটার মধ্যে আপনি যা খুশি, যেটা মানে আপনি যেভাবে স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে চান, আপনি যেভাবে করতে চান, এটা আপনার মতো করতে পারবেন। এবং এই বিল্ডিংয়ের কমন স্পেসগুলো, সেই কমন স্পেসগুলো আপনাদের ওই বিল্ডিংয়ের যারা আছে সবার, কিন্তু এই বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের ভিতরের যে জিনিসটা আছে, এইটার যে কোনো কাজ করার জন্য, যে কোনো ডিসিশন নেওয়ার জন্য আপনি একাই নিতে পারবেন। আপনার কোনো ম্যানেজমেন্টের সহযোগিতা কিংবা ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। এবং একটা বাড়ি কিনলে যেটা হয়, একটা বাড়ির যেরকম ডিড দেয়, কন্ডোর জন্য ডিড দেয়। আর কোঅপের ক্ষেত্রে আপনি কখনোই ডিড, বাড়ির যে দলিল, আমরা বাংলায় যদি বলি এটাকে বলে দলিল না, এটা হচ্ছে একটা শেয়ার। হোল বিল্ডিংয়ের, কোঅপের জন্য হোল বিল্ডিংয়ের আপনি পার্ট অফ দ্য বিল্ডিং, আপনি শেয়ার পাবেন, শেয়ার হোল্ডার। সো আপনি এখানে পাচ্ছেন শেয়ার। এবং ওই বিল্ডিংয়ের মধ্যে অ্যাপার্টমেন্টের ভিতরে
যদি আপনি কোনো কাজ করতে চান আপনার অ্যাপার্টমেন্টে, আপনি কোনো ডিজাইন চেঞ্জ করতে চান, এনি বা ওয়ার্ক করতে চান, সেইখানে ওই বিল্ডিংয়ের ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। ইভেন ওই বাড়ি, ওই অ্যাপার্টমেন্ট যদি সেল করতে চান, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া আপনি সেল করতে পারবেন না। কিন্তু কন্ডোতে আপনি করতে পারবেন। কন্ডোতে আপনি যখন খুশি তখন বিক্রি করতে পারবেন, যখন খুশি তখন আপনি কিনতে পারবেন। কোঅপ চাইলেই আপনি কিনতে পারবেন না, চাইলেই বিক্রি করতে পারবেন না। এটা একটা পার্থক্য। এবং আরেকটা বিষয় হয়তো আপনি আরেকটা আমার প্রশ্ন এই কোঅপ আর কন্ডো নিয়ে, যেটা হচ্ছে কোঅপে বোধহয় মেইনটেনেন্স ফিটা একটু বেশি, কন্ডোতে একটু কম। এটা মানে এটার সম্পর্কে একটু যদি বলেন। কোঅপে মেইনটেনেন্স ফিটা একটু বেশি, দুইটা কারণ। একটা হচ্ছে কোঅপ হোল বিল্ডিং এর ট্যাক্স আইডি একটা থাকে এবং ওয়াটার বিল একটা থাকে, যার কারণে কোঅপের ম্যানেজমেন্ট ফি এর মধ্যে ট্যাক্স এবং ওয়াটার বিল, এই দুইটা ইউটিলিটি বিল, শুধু ইউটিলিটি বিলটা দিতে হয়, কারেন্ট বিলটা শুধু যে ওই অ্যাপার্টমেন্টের মালিক সে দিবে। ট্যাক্স এবং ইউটিলিটি বিল, ওয়াটার বিল, এইগুলো সব কোঅপ ম্যানেজমেন্ট পে করে। আর কন্ডোর ক্ষেত্রে আপনাকে বিল্ডিংয়ের সব কিছু আলাদা, ট্যাক্স আপনাকে নিজেকে পে করতে হবে। আলটিমেটলি যদি আপনি হিসাব করেন ম্যানেজমেন্টের সাথে ট্যাক্স এবং ওয়াটার বিল অ্যাড করেন, তাহলে টোটালি অ্যাকচুয়ালি সেম আসে। কিন্তু মানুষ প্রাইসের ক্ষেত্রে যেই ভেরিটা করে, কোঅপের দাম একটু কম থাকে, কন্ডোর দাম একটু বেশি। এইটা হচ্ছে মানুষ যে কোনো সময় সে চাইলেই তার জায়গাটাকে বিক্রি করতে পারতেছে, চাইলে সে জায়গাটা ভাড়া দিতে পারতেছে। কোঅপে চাইলে আপনি ভাড়া দিতে পারবেন না, কোঅপে চাইলে আপনার মতো আপনি করতে পারবেন না, আপনাকে ম্যানেজমেন্টের ইচ্ছা মতো চলতে হবে। কিন্তু কন্ডোতে সেটা না, কন্ডোতে আপনাকে ম্যানেজমেন্টের ইচ্ছা মতো না, আপনার ইচ্ছা মতো আপনি লোক ভাড়া দিতে পারবেন। কেনার পর দিন থেকে আপনি চাইলে আপনি ভাড়া দিতে পারবেন, আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, আপনি ভিতরে আপনার মতো কাজ করতে পারবেন, যে কোনো সময় আপনি চলে যেতে চাইলে চলে যেতে পারবেন। ইটস ডিফারেন্ট অ্যাকচুয়াল। আমি একটু জানতে চাই আপনার কাছে, কন্ডো, কোঅপ এবং প্রাইভেট হাউস কোনটা, মানে তিনটার মধ্যে কোনটা আসলে বেশি কাস্টমার আপনার মার্কেটে, হাউজিং মার্কেটে কোনটার রেট বেশি? মূলত রেসিডেন্সিয়াল হাউস যেটা, এটা অ্যাকচুয়ালি মানুষের মেন্টালিটি ইজ টোটালি ডিফারেন্ট টু এভরিওয়ান, ভেরি করে। আমেরিকার মানুষগুলো মূলত তারা কন্ডো কোঅপে থাকে, তারা বেশি আমেরিকাতে তারা বিল্ডিংয়ে থাকে বেশি অভ্যস্ত এবং তারা আসলে কোনো হেডেক নিতে চায় না। বাট রেসিডেন্সিয়াল যেটা প্রাইভেট হাউস আপনার নিজস্ব বাড়ি, আপনার নিজের বাড়ির সামনে, অনেকে আছে যে সামনে পিছনে বাড়ির জায়গা থাকবে, আমরা নিজেদের ইচ্ছা মতো সব কিছু করতে পারবো, তাদের পছন্দটা মূলত নির্ভর করে একজন ব্যক্তির উপরে। সো রেসিডেন্সিয়াল আমাদের সেল বেশি হয়, বাট রেসিডেন্সিয়াল এবং কন্ডো কোঅপও আছে, কিন্তু কন্ডো কোঅপের সংখ্যার চাইতে রেসিডেন্সিয়াল অনেক বেশি পছন্দ। কিন্তু আমেরিকান, আমাদের কমিউনিটির জন্য, যেটা আপনি প্রথমেই বললেন যে একজন মানুষ আমেরিকাতে আসার পরে সে স্থায়ী বসবাসের জন্য একটা বাড়ি চায়, একটা ড্রিম হাউস। সেই ড্রিম হাউসটা মূলত অধিকাংশ মানুষের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল হাউস, যেটা প্রাইভেট হাউস, এটা বেশি থাকে। হ্যাঁ, সাম অফ দোজ ইজ ডিফারেন্ট এবং দে ওয়ান্স লাইক সাম কন্ডো কোঅপ অলসো, বাট মোস্ট রেসিডেন্সিয়াল হাউস। উইদাউট এজেন্ট বাড়ি কেনা পসিবল? এটা কি পসিবল নাকি না? পসিবল না, ঠিক এটা না, পসিবল হয়। আপনি চাইলে সেল বাই ওনার, একটা অনেক সময় দেখবেন আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, অনেক বাড়ির সামনে লেখা আছে সেল বাই ওনার। সেল বাই ওনারে যেটা প্রবলেম হয়, একজন সেলার বেসিক্যালি দুটো তিনটা, যদি আমি আপনাকে যদি এক্সাম্পল দিই, সে এখানে কয়েকটা প্রবলেম আছে সেলারের ক্ষেত্রে। যদি বলি, সে সেলারের ক্ষেত্রে ফার্স্ট অফ অল সেল বাই ওনার, উনি একজন যে কোনো আপনাকে কল করলো যে হেই, আমি মিস্টার জন, ক্যান আই সি ইউর হাউস? সে বললো যে ওকে, ইউ ক্যান কাম, বাট ফার্স্ট he don't know that guy is good or bad. This is the first question. Second question, he don't know he had a pre-approval, he is qualified for buy this house or not. That's very important. So buyer সে প্রথমে মনে করলো যে আমি বাড়ি বিক্রি করব, আমি কোনো হয়তো সে তার কয়েকটা চিন্তা থেকে সেটা মনে করে এজেন্টের কাছে দিলাম, আমি ও একটা সাইনবোর্ড লাগায় তারপরে টাকাটা নিয়ে গেল আমার কাছ থেকে। মূলত সাইনবোর্ড লাগানো না, আপনার যে বাড়ির নিজের নিরাপত্তা, একটা আপনার যে নিজস্ব নিরাপত্তা, যে আপনি একজন মানুষ আপনার বাড়ির মধ্যে ঢুকলো, সেটা কি ভালো মানুষ না খারাপ মানুষ,
আপনাকে ফোন দিয়ে বাড়িতে ঢোকার পরে সে তো আপনাকে অনেক কিছুই করতে পারে। সো এটা একটা তার জন্য কিন্তু রিস্ক। সেকেন্ড হচ্ছে যে অনেক লোক আপনার বাড়িতে আসলো, সে কি আসলে কোয়ালিফাই বায়ার না কোয়ালিফাই না সেটা তো সে জানে না। তো এইটার জন্য সেলারের জন্য অ্যাসেস ইম্পর্টেন্ট। এবং একজন বায়ারের জন্য ফার্স্ট থিং হচ্ছে আপনি বাড়িতে খুঁজে পাচ্ছেন না সব জায়গায়। আপনি তো একটা রাস্তা দিয়ে হাঁটলেন, আমাদের অপশন ইজ এ লাইক থাউজেন্ড অপশন। লাইক আমি যখন আমার MLS-এ ঢুকি, MLS-এ ঢোকার সাথে সাথে আমি দেখতে পারি নিউ ইয়র্কের যত বাড়ি আছে সবগুলো আমার চোখের সামনে আমি দেখতে পাই। আমি এবং অল এজেন্ট এটা দেখতে পাই। আমি আমার বায়ার কিভাবে সে চাচ্ছে তার পছন্দ, তার যে পছন্দটা আছে, সে যখন আমাকে বলে যে আমি এত টাকার মধ্যে এই রেঞ্জের মধ্যে আমি বাড়িটা কিনতে চাই এবং এই প্লেসের মধ্যে, আমি কিন্তু ওই এরিয়া বেস করে তার যে তার ডিমান্ডের উপরে আমি বাড়ি খুঁজি। তো সেটা তো সে চাইলেই সে একজন বায়ার পার্সোনালি সে এই অপশনগুলো পাবে না। আপনার অনেকগুলো অপশন আছে, অনলাইনে হয়তো জেলোতে দেখে বা আরও কিছু অনলাইন আছে, সেখান থেকে হয়তো তারা খুঁজে, কিন্তু দেখা গেছে প্রপার ওয়েতে তাদেরকে কমিউনিকেশনও কিন্তু তারা করতে পারে না, কারণ ওইখানে তাদের নাম্বারগুলো থাকে না। এই নাম্বারগুলো আমরা বের করতে পারি। তখন এজেন্টের কাছে আসলে অনেক বিষয় আছে বাড়িতে ঢোকার জন্য, তার প্রি অ্যাপ্রুভাল তো সেলারের জন্য, বায়ারের জন্য সে কোন বাড়িটাতে যাবে, কিভাবে যাবে, কমিউনিকেশন কিভাবে করবে, এবং এই বাড়িটা কি তার জন্য বেসিক্যালি পারফেক্ট কিনা, রাইট জায়গায় কিনা, এই জায়গাগুলোর জন্য একজন এজেন্ট আসলে ইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। He is not losing money. He will gain the money if he hire the agent, because agent is always needed for every single moment. অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ সব উত্তর বাড়ি বেচাকেনার ক্ষেত্রে দেওয়ার জন্য। তো আপনি যদি দর্শক যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বাড়ি কেনার জন্য বা বিক্রির জন্য, তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? আমরা অলওয়েজ বলে থাকি যে আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের নাম্বার ফ্রি অলওয়েজ ইউ ক্যান কল ফ্রি ফেয়ার। আমার নাম্বার হচ্ছে 9173794125। Anytime 24/7 you can call me. Always we can give you CMA free service always. Also our office is 189-10 Hillside Avenue. You can come anytime, call me and come to our office. You can visit our office. We can give you the free service. You don't have to pay any money until you're going to closing. Also, like attorney, there is mortgage broker, attorney, everything is our office. It's right there. You don't need to go anywhere to discuss for anything. So you can come our office, visit us. I think you can get a good service from us. ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আবারও। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।